লাস্ট ক্লাসে আমরা ল্যামডা ভেক্টর পড়িয়েছিলাম। Two types of lambda vector, replacement and insertional. হ্যাঁ স্যার। আচ্ছা, তো ল্যামডা ভেক্টর প্রিপেয়ার করে যখন ল্যামডার মধ্যে ল্যামডা ব্যাকটেরিওফেজের মধ্যে প্যাকেজিং হবে, তো ওখানেও তো একটা আইডেন্টিফিকেশন স্টেপ থাকবে। তো সেটাই আমরা আজকে ডিসকাস করব, আইডেন্টিফিকেশন অফ রিকম্বিনেন্ট ফেজ। আরো কিছু ডিসকাস করব, অনেক কিছু ডিসকাস করা আছে এই ক্লাসে, এন্ড ইউনিট 1 কমপ্লিট করব। ঠিক আছে, চলো। So identification of recombinant phage, different strategy রয়েছে। Strategy number 1, insertional inactivation. Insertional inactivation of lag Z prime gene. So কিছু ভেক্টরে, ল্যামডা বেস ভেক্টরে আমরা দেখেছিলাম যে জিন অফ ইন্টারেস্টের জায়গা রয়েছে ল্যাগ জেড প্রাইম জিনে। ঠিক আছে, জিন অফ ইন্টারেস্টটা ল্যাগ জেড প্রাইম জিনে ঢুকবে, মানে এমসিএস রিজিয়নটা ছিল হচ্ছে তোমার ল্যাগ জেড প্রাইম। তো এখানে কি হবে, যেমন এক্সাম্পল আমি দিচ্ছি M13 বেস ভেক্টরে, M13 বেস ভেক্টর, দেন হচ্ছে ল্যামডা জ্যাপ ভেক্টর। এই ভেক্টরে জিন গুলো ছিল হচ্ছে তোমার, মানে জিন অফ ইন্টারেস্ট ঢোকার জায়গা ছিল হচ্ছে ল্যাগ জেড প্রাইম। কনস্ট্রাকশনটা একটু দেখাই ল্যামডা জ্যাপ টু। ল্যাগ জেড প্রাইম জিন, এটা ল্যাগ জেড প্রাইম জিন, আর এখানে রয়েছে পলিলিঙ্কার সিকোয়েন্স, পলিলিঙ্কার সিকোয়েন্স। তো এটাকে আমরা আইডেন্টিফাই করব হচ্ছে ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন ল্যাগ জেড প্রাইম জিন মেথড। মানে কি হবে, একটা তো অলরেডি পড়েছো, যদি রিকম্বিনেন্ট ভেক্টর হয়, ভেক্টরটা হতে পারে নন রিকম্বিনেন্ট অর রিকম্বিনেন্ট। নন রিকম্বিনেন্ট ভেক্টর মিন্স জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট করেনি, নন রিকম্বিনেন্ট ভেক্টর। রিকম্বিনেন্ট ভেক্টর কি কালার প্ল্যাক আসবে, যখন নন রিকম্বিনেন্ট ভেক্টর ল্যামডা পেজে ঢুকবে, ল্যামডা পেজ কি কালার ফ্ল্যাগ তৈরি করবে, ল্যাগ জেড প্রাইম অন আছে, ল্যাগ জেড প্রাইম অন আছে, প্রেজেন্ট আছে, ল্যাগ জেড প্রাইম ইনট্যাক্ট, কি কালার প্রডিউস করবে, ব্লু আর হোয়াইট? ব্লু কালার করবে তো। ব্লু কালার, ব্লু কালার। এক্স গ্যাল ভাঙবে, এক্স গ্যাল ব্রেকডাউন হবে, ল্যামডা জেড ল্যাগ জেড প্রাইম প্রেজেন্ট আছে, আর ইকোলাই এর মধ্যে থাকবে হচ্ছে রেস্ট অফ দা পোর্শন, তার মানে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ প্রপারলি প্রডিউস হবে, এক্স গ্যাল ব্রেকডাউন হবে, ব্লু কালার সেগমেন্ট তৈরি, মানে ব্লু কালার প্রোডাক্ট তৈরি হবে। তো প্ল্যাকটা তৈরি হবে হচ্ছে ব্লু প্ল্যাক, ব্লু প্ল্যাক। আর যেখানে রিকম্বিনেন্ট ভেক্টর ঢুকেছে সেটা হচ্ছে হোয়াইট প্ল্যাক, হোয়াইট প্ল্যাক। So this is the type 1 in তোমার identification system for lambda based vector। পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে? lambda based vector এর first type system identification based on lag z prime present or not। বুঝতে পারছো তো? মানে এখানে ব্লু আচ্ছা, অ্যান্ড হ্যাঁ। হোয়াইট স্ক্রিনিং টেকনিকটা ইউজ করব। হ্যাঁ, হোয়াইট ব্লু স্ক্রিনিং, ব্লু হোয়াইট স্ক্রিনিং, ব্লু হোয়াইট স্ক্রিনিং ইউটিলাইজ হবে। নাম্বার 2, বুঝতে না পারলে বলবে। নাম্বার 2, insertional inactivation, insertional inactivation
of lambda C1 gene. Lambda C1 gene. So several types lambda insertional vector এ এটা থাকে। Example, good example lambda GT10, lambda GT10 vector insertional vector যেখানে হচ্ছে lambda C1 gene present থাকে। মানে কনস্ট্রাকশনটা দেখাচ্ছি, C1 gene and polylinker sequence. Polylinker sequence. ওকে, C1 জিনের ফাংশনটা একবার দেখে নেব। C1 জিনের ফাংশন হচ্ছে it induce, C1 জিন যদি অ্যাক্টিভেট থাকে, C1 জিন induce lysogenic cycle or maintain, induce and maintain lysogenic cycle, lysogenic cycle of the lambda phage। আর যদি C1 absent হয়ে যায় তাহলে lysogenic cycle quickly ট্রান্সফর্ম করে লাইটিকে চলে যাবে, সুইচ করে লাইটিকে চলে যাবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? C1 জিনের ফাংশন প্রেজেন্ট or absence এ কি হবে? C1 জিন is mainly involved in lysogenic maintenance, লাইসোজেনিক স্টেট কে মেনটেন করে। C1 এর অ্যাবসেন্টে লাইসোজেনিক লাইটটিকে সুইচ করে যায়। এইটুকু আইডিয়া নিয়ে আমরা যাব দেখতে। তাহলে আমাদের বলবে যখন রিকম্বিনেন্ট ভেক্টর নন রিকম্বিনেন্ট ভেক্টরের রেসপেক্টে কি প্লাগ তৈরি হবে? নন রিকম্বিনেন্ট ভেক্টর when insert into the bacteriophage, and when recombinant vector insert into the bacteriophage, which type of plaques are formed? যদি তোমার লাইসোজেনিক সাইকেল হয়, লাইসোজেনিক সাইকেলের প্লাকটা হয় একটু টার্বিড টাইপের, ঠিক আছে? and when লাইটিক সাইকেল হয় তখন তোমার প্লাকটা হয় ক্লিয়ার টাইপের। এবার আনসার করো, নন রিকম্বিনেন্টে টার্বিড or ক্লিয়ার? Non-recombinant vector containing phage turbid plaque or clear plaque? টার্বিড হবে। Turbid হবে, because lysogenic cycle maintain হবে turbid। Recombinant vector lytic cycle এ switch করে যাবে, C1 gene absent, lytic এ switch means clear plaque। তো ক্লিয়ার প্লাক দেখছি না টার্বিড প্লাক দেখছি, এর বেসিসে আমরা ল্যাম্ডা ফেজের মধ্যে হুইচ টাইপ অফ জেনেটিক ম্যাটেরিয়াল, হুইচ টাইপ অফ মানে ভেক্টর ইনসার্ট করেছে আমরা বুঝতে পারবো, রিকম্বিনেন্ট ঢুকলো না নন রিকম্বিনেন্ট ঢুকলো। পয়েন্ট ক্লিয়ার? প্রসেস 2। হ্যাঁ স্যার। স্যার লাইসোজেনিকে ক্লিয়ার বললেন তো? লাইসোজেনিকে টার্বিড, ক্লিয়ার হলে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় হতে হবে, দ্যাট ইজ লাইটিক। লাইটিকে ক্লিয়ার, লাইসোজেনিকে টার্বিড। তাহলে দেখো নন রিকম্বিনেন্ট ভেক্টরে C1 প্রেজেন্ট থাকবে, এখানে তো কোনো জিন ঢোকেনি, C1 তো এক্স্যাক্টলি প্রেজেন্ট, তো C1 ইনডিউস করবে লাইসোজেনিকটা টার্বিড। আর রিকম্বিনেন্টে C1 destroyed, no C1 means lysogenic convert to lytic, clear। Point clear? হ্যাঁ স্যার। Okay. Number 3. Number 3. Selection using spy phenotype. এটা খুব দেয়। Selection using SPI, spy phenotype. Interesting একটা সিলেকশন মেথড। হোয়াট ইজ স্পাই? স্পাই পজিটিভ হতে পারে, স্পাই নেগেটিভ হতে পারে। এসপিআই পজিটিভ, এসপিআই নেগেটিভ। এসপিআই পজিটিভ মানে হচ্ছে সেনসিটিভ টু P2 লাইসোজেন, সরি P2 ইনহিবিশন, P2 ইনহিবিশন, তখন হচ্ছে স্পাই প্লাস বলবো। সেনসিটিভ টু P2 ইনহিবিশন, P2 হচ্ছে একটা ব্যাকটেরিওফেজ, ঠিক আছে? সেনসিটিভ টু P2 ইনহিবিশন, তখন আমরা বলবো স্পাই প্লাস। আসছি আমরা ডিটেলসে। স্পাই মাইনাস হবে যখন ইনসেনসিটিভ টু P2 ব্যাকটেরিওফেজ ইনহিবিশন, P2 ব্যাকটেরিওফেজ ইনহিবিশন
ইনসেনসিটিভ তখন বলবো হচ্ছে পাই মাইনাস। ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা হচ্ছে যদি ইকোলাই সেলের মধ্যে অলরেডি P2 ফেজ এস্টাবলিশ করে থাকে লাইসোজেনিক, P2 ফেজ লাইসোজেনিক কন্ডিশনে আছে, ভালো করে বুঝবে। In E. coli cell, already P2 bacteriophage maintain in the lysogenic state. এবার তুমি এর মধ্যে যদি ল্যামডা ভেক্টর ইনসার্ট করতে চাও, ল্যামডা ভেক্টর তো ল্যামডা পেজে ঢুকিয়ে ইনসার্ট করবে নাকি? তো ল্যামডা পেজের মধ্যে ঢুকিয়ে যখন ল্যামডা ভেক্টরকে ইনসার্ট করবে, তখন P2 লাইসোজেনি অলরেডি তো একটা ব্যাকটেরিওফেজ এস্টাবলিশ করে আছে, তো P2 লাইসোজেনি কুইকলি ল্যামডা ভেক্টরকে আর ঢুকতে দেবে না। মানে ঢুকতে দেবে মিন্স ল্যামডা ভেক্টরকে গ্রো করতে দেবে না, লাইসোজেনিক স্টেটে মেনটেন করতে দেবে না, লাইসোজেনিক লাইটে কিছুই করতে দেবে না। তো এই ব্যাপারটার নাম হচ্ছে এসপিআই প্লাস, মানে সেনসিটিভ টু P2 ইনহিবিশন। তাহলে ল্যামডা ভেক্টর এখানে কি হচ্ছে? ল্যামডা পেজ এখানে গ্রো করতে পারছে না, বিকজ P2 ফেজ কি করছে? ল্যামডা পেজকে ব্লক করে দিচ্ছে, প্রিভেন্ট করে দিচ্ছে ফর গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। পয়েন্ট ক্লিয়ার এত অবধি? আনসার করবে? স্যার আরেকবারটি বলে দিন। ইকোলাই সেল অলরেডি P2 ব্যাকটেরিওফেজ লাইসোজেনিক স্টেটে রয়েছে। P2 ব্যাকটেরিওফেজ মানে একটা ব্যাকটেরিওফেজ অলরেডি লাইসোজেনিক স্টেটে আছে, দ্যাট ইজ দ্য P2। এবার তুমি এর মধ্যে ল্যামডা পেজ যদি ঢোকাতে চাও, ল্যামডা পেজ মিন্স ল্যামডা ভেক্টর উইথ দ্য ল্যামডা পেজ যদি ইনসার্ট করতে যাও ইনটু দ্য ইকোলাই সেল, ল্যামডা পেজ কি গ্রো করতে পারবে? আনসার ইজ নো। ল্যামডা পেজ কি গ্রো করতে পারবে? আনসার ইজ নো। কেন পারবে না? কেন পারবে না? কারণ P2 ফেজ কি করে রেখেছে? P2 ফেজ এই ল্যামডা ভেক্টরে তোমার গ্রোথ কে, মানে ল্যামডা ভেক্টর কন্টেইন ল্যামডা ফেজ কে আটকে দিয়েছে, গ্রো করতে দিচ্ছে না। বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই ল্যামডা পেজে কোন কোন জায়গায় P2 পেজ ব্লক করে, মানে P2 পেজ টার্গেট করবে ল্যামডা পেজকে গ্রোথ যাতে না করে, বিকজ একজন তো অলরেডি এস্টাবলিশ। ঠিক আছে, এইটা আমরা যখন ভাইরাসে পড়বো লাইটিক লাইসোজেনিক সাইকেল, তখনও আমি এই জায়গাটা বলবো। এটার নাম হচ্ছে তোমার একটা ইমিউনিটি ডেভেলপ করে, এটার নাম হচ্ছে, খেয়াল করছে না, লাইসোজেনিক সুপার ইমিউনিটি না কি একটা টার্ম আছে। মানে অলরেডি যদি একটা ব্যাকটেরিয়াল সেলে লাইসোজেনিক স্টেটে থাকে কোনো ব্যাকটেরিওফেজ, সেকেন্ড ব্যাকটেরিওফেজ এসে আর গ্রো করতে পারবে না। ঠিক আছে, একটা ইমিউনিটি ডেভেলপ হয়, লাইক দ্যাট এখানে হয়েছে। অলরেডি P2 ফেজ লাইসোজেনিক স্টেটে আছে, তো তুমি ল্যামডা পেজকে আবার একটা ল্যামডা পেজকে লাইসোজেনিক পেজকে তুমি এখানে গ্রো করতে দেবে না। কে গ্রো করতে দেবে না? P2 ফেজ গ্রো করতে দেবে না, বিকজ অলরেডি ও আছে, কেন আমি আরেকজনকে এখানে ঢুকতে দেবো? কেসটা কি বুঝতে পেরেছো? মানে অলরেডি ইকোলাইয়ের মধ্যে একজন এস্টাবলিশ, তো আর একটা পেজকে ঢুকলে তো ওর অবস্থা 12টা বেজে যাবে, ও যেটুকু সুবিধা পাচ্ছে সেটা পাবে না, দ্যাটস ওয়াই ওকে আর গ্রো করতে দেবে না, সেকেন্ড ব্যাকটেরিয়া পেজকে আর ঢুকতেই দেবে না। তো এই জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে P2 ফেজ ল্যামডা ভেক্টরে কোন কোন জায়গায় এফেক্ট করে, যার জন্য ল্যামডা ভেক্টর বা ল্যামডা পেজ গ্রো করতে পারে না। দুটো জিন আছে, র্যাড আর জেম, রেড আর জেম, RED আর GAM, দুটো জিনে মেনলি এফেক্ট করে। ঠিক আছে, ল্যামডা ফেজে, যেটা P2 ফেজ ওই রেড আর জ্যামে গিয়ে তোমার রিপ্রেশন করায় আর ল্যামডা গ্রো করতে পারে না। এবার ভালো করে বুঝো কেসটা কি হচ্ছে। আমরা এখানে রিপ্লেসমেন্ট ভেক্টর তৈরি করছি, রিপ্লেসমেন্ট ভেক্টরে আমরা রেড, গ্যাম কন্টেনিং আদার জিন, যেগুলো হচ্ছে স্টাফার, আমরা বলেছিলাম রিপ্লেসমেন্ট ভেক্টর স্টাফার সেগমেন্ট রিপ্লেসড হবে উইথ মাই জিন অফ ইন্টারেস্ট, স্টাফার সেগমেন্ট রিপ্লেসড উইথ জিন অফ ইন্টারেস্ট। তাহলে যারা পাবে হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ভেক্টর, যারা আসছে ফেজ ভেক্টর, রিকম্বিনেন্ট ফেজ ভেক্টর, এদের মধ্যে রেড আর গ্যাম,
আছে কি নেই? রিকম্বিনেন্ট ফেজ ভেক্টর আনসার করবে। In recombinant phase vector a red gam containing stopper fragment replaced with my gene of interest, তাহলে red gam আছে? না, থাকবে না। নেই। যদি না থাকে P2 ফেজ অ্যাটাক করতে পারবে? P2 phase can prevent the lambda? Answer is no. তাহলে lambda grow করবে? Yes, grow করবে। তাহলে রিকম্বিনেন্ট ফেজ ভেক্টর যারা আছে তাদেরকে দেখবো হচ্ছে গ্রো করছে ইকোলাইয়ের আন্ডারে, ঠিক আছে? আর যারা নন রিকম্বিনেন্ট তাহলে তো রিপ্লেসমেন্ট হয়নি, তো রেড গ্যাম প্রেজেন্ট। রেড গ্যাম প্রেজেন্ট মিন্স T2 কুইকলি ইনহিবিট করে দেবে দ্যাট জিনকে, ইনহিবিট দ্য ল্যাম্ডা, সো কান্ট গ্রো। কেসটা বুঝে নাও, স্পাই ফিনোটাইপের প্রেজেন্সে phase identification, recombinant phase identification. So clearly recombinant lambda phase can infect, but non-recombinant lambda phase cannot infect into the P2 phase. P2 phase lysogenic content E. coli cell. একটু কমপ্লেক্স আছে, যদি প্রবলেম হয় বলবে। Spy phenotype presence selection clear? যেখানে মানে ল্যামডাটা ঢুকতে পারছে, তারপরে ল্যামডা ঢুকে যাওয়ার পর আর P2 গ্রো করতে পারবে নিচে? এই জায়গায় হ্যাঁ, তখন ডবল লাইসোজেনি হবে, মানে দুটোই লাইসোজেনিক স্টাডি হবে। ও, দুজনেই সমানভাবে থাকতে পারবে? রেড গ্যাম নেই তো, ওকে তো আটকাতে পারছে না, তাই দুজনেই থাকবে। নর্মালি তো আটকানোর চেষ্টা করে, যেটাকে হচ্ছে স্পাই পজিটিভ। তাহলে দেখতে পাচ্ছি আমরা রিকম্বিনেন্ট ফেজ ভেক্টর স্পাই পজিটিভ না স্পাই নেগেটিভ? এসপিআই পজিটিভ or নেগেটিভ? রিকম্বিনেন্ট ফেজ ভেক্টর এসপিআই পজিটিভ or নেগেটিভ? ইনহিবিশন হচ্ছে, আর যারা নন রিকম্বিনেন্ট তারা স্পাই পজিটিভ ফিনোটাইপ পাচ্ছে। স্যার আরেকবার বলে দেবেন পুরো ব্যাপারটা? বলবো, স্পাই হচ্ছে সেনসিটিভ টু P2 ইনহিবিশন। P2 হচ্ছে একটা ব্যাকটেরিওফেজ, আর তুমি ফেজ ভেক্টর তৈরি করছো সেটা হচ্ছে ল্যামডা ফেজ, মানে দুটো ব্যাকটেরিওফেজের মধ্যে এখানে কলিশন, সোজা কথা ভেবে নাও। ইকোলাই সেলের যে সেলটার মধ্যে আমি গ্রো করাবো ল্যামডা ফেজ কন্টেনিং মাই ল্যামডা ভেক্টর, সেই ইকোলাই সেলটার মধ্যে অলরেডি P2 ব্যাকটেরিওফেজ এস্টাবলিশ আছে, ঠিক আছে? এবার P2 ব্যাকটেরিওফেজ চাইবে কি সেকেন্ড ব্যাকটেরিওফেজ আছে না ঢুকুক, এইটুকু ক্লিয়ার? আমার সাথে আনসার করবে, এইটুকু ক্লিয়ার? P2 ব্যাকটেরিওফেজ কখনোই চাইবে না সেকেন্ড ব্যাকটেরিওফেজ ঢুকুক, ঠিক আছে? তা P2 ব্যাকটেরিওফেজ কি করবে? সেকেন্ড ইনকামিং ব্যাকটেরিওফেজকে আটকে দেবে। তো এই জায়গায় দেখা যাচ্ছে কোন কোন জিনেও অ্যাটাকটা করে, রেড আর গ্যাম জিন। এত অব্দি ক্লিয়ার? P2 ব্যাকটেরিওফেজ যখন প্রেজেন্ট থাকবে অ্যাজ আ লাইসোজেনি, আর ল্যামডা ফেজ যখন ঢুকতে চাইবে তখন রেড আর গ্যাম এই দুটো জিনে মেনলি এস্টাবলিশ মানে ও ব্লক করবে, যার জন্য ল্যামডা ফেজ আর গ্রো করতে পারবে, ইনফেক্ট করতে পারবে। এত অব্দি ক্লিয়ার? তো এই ব্যাপারটার নাম হচ্ছে স্পাই পজিটিভ, মানে সেনসিটিভ টু P2 ইনহিবিশন অফ ল্যামডা। যতক্ষণ P2 থাকছে ল্যামডা ইনফেক্ট করতে পারছে না। এবার আমি যে ল্যামডা ভেক্টরটা বানাচ্ছি দ্যাট ইজ মাই রিপ্লেসমেন্ট ভেক্টর, রিপ্লেসমেন্ট ল্যামডা ভেক্টর। অলরেডি আমরা আগের দিন ক্লাসে পড়েছি রিপ্লেসমেন্ট ল্যামডা ভেক্টরে স্টাপার সেগমেন্ট রিপ্লেস করে আমরা আমাদের জিন অফ ইন্টারেস্টকে ঢোকাই। এখানে স্টাপার সেগমেন্টের মধ্যে রেড গ্যাম কেও ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? তার মানে স্টাপার সেগমেন্ট কন্টেনিং রেড গ্যাম is replaced with the gene of interest, means that type of recombinant phase do not contain any red and gam. এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার এই রিকম্বিনেন্ট ফেজটা অ্যাটাক করতে পারবে, ইনফেক্ট করতে পারবে ইকোলাইকে? ইয়েস করতে পারবে, বিকজ P2 চেষ্টা করবে রেড অ্যান্ড গ্যামকে আটকানো, রেড অ্যান্ড গ্যামই তো নেই,
ও কোথায় কোথায় প্রিভেন্ট করবে? তাহলে তো ল্যামডা ভেক্টরটা মানে ল্যামডা ফাজটা গ্রো করবে। হ্যাঁ, ইনফেক্ট করতে পারবেন, লিখে রেখেছি। যেটা রিকম্বিনেন্ট ফেজ ভেক্টর হবে, দ্যাট মিন্স স্টাফার সেগমেন্ট রিপ্লেস উইথ মাই জিন অফ ইন্টারেস্ট, that vector containing bacteriophage infect into the E. coli cell containing P2 lambda phage। ঠিক আছে। আর যেটা নন রিকম্বিনেন্ট, সেখানে তো রেড গ্যাম আছে, রিপ্লেস হয়নি তো, রেড গ্যাম আছে তো, তাহলে P2 ব্যাকটেরিওফেজ হ্যাঁ, আরামসে ওকে ব্লক করে দেবে, ইনফেক্ট করতে পারবে না, ক্যান নট গ্রো লিখেছি। তাহলে এর জন্য এটাকে স্পাই পজিটিভ বলছি, সেনসিটিভ টু P2 ইনহিবিশন, আর এটাকে স্পাই নেগেটিভ বলছি, যেটা নন রিকম্বিনেন্ট ফেজ ভেক্টর কন্টেনিং ফেজ, স্পাই নেগেটিভ বলবো, বিকজ ইনসেনসিটিভ হয়ে গেছে, যেহেতু রেড গ্যাম আর নেই। বলো টেকনিক্যাল অ্যাসপেক্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এটা খুব দেয়, spy phenotype, what is spy phenotype and how does it help to select the lambda bacteriophage recombination process? আর একটা হচ্ছে প্রসেস, ভেরি সিম্পল প্রসেস, lambda bacteriophage recombinant lambda bacteriophage isolation number 4 based on lambda genome size, based on lambda genome size। সিম্পল টেকনিক, কিরকম ব্যাপারটা, সেটা হচ্ছে lambda phage only incorporate DNA from 37 kb to 52 kb। আগের ক্লাসেই বলেছি আমরা 52 কিলোবেস পেয়ার হাইয়েস্ট ওরা ইনটেক করতে পারে তোমার ফেজ হেডে ডিএনএ, এন্ড 37 কেবি ইজ দ্য লোয়েস্ট। এন্ড এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, বিলো 37 কেবি যদি ডিএনএ থাকে, lambda phage cannot incorporate into the head below 37 kb size of the DNA, lambda cannot incorporate this because size অনেক কম হয়ে গেছে, ও নেবে না, হেডের মধ্যে ইনকর্পোরেটই করবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি ইনসারশনাল ল্যামডা ভেক্টর বানাই, আগে আমরা কি করে দিই, ইনসারশনাল ল্যামডা ভেক্টরে আমরা কি করি, আগে ডিলিশন করে দিই না, সেগমেন্ট ডিলিশন করে দিই তো, স্টাফার সেগমেন্ট, আননেসেসারি সেগমেন্ট। তো আননেসেসারি সেগমেন্ট ডিলিশন করে আমরা সাইজ কত পাই, লেস দ্যান 37 কেবি, এবার আমরা ওই দ্যাট ডিলিশনের স্টাফার সেগমেন্টে আমাদের জিন অফ ইন্টারেস্ট কে অ্যাড করি। নাও জিন অফ ইন্টারেস্ট অ্যাড and make the DNA 52 kb। তো ক্লিয়ারলি আমাকে বলো, এই জায়গা থেকেই সিলেকশন চলে আসবে, যদি নন রিকম্বিনেন্ট ব্যাকটেরিওফেজ হয়, নন রিকম্বিনেন্ট মানে জিন অফ ইন্টারেস্ট ঢোকেনি, নন রিকম্বিনেন্ট ফেজ, এদের ডিএনএ সাইজ কত হবে, আর রিকম্বিনেন্ট ফেজ ডিএনএ সাইজ কত হবে, আনসার করো। নন রিকম্বিনেন্ট ব্যাকটেরিওফেজ ও 37 কেবির থেকে কম হবে। 37 কেবি লেস, আর যারা রিকম্বিনেন্ট তাদের 52 কেবি। এবার বলো কোনটা প্যাকেজ হবে, কোনটা প্যাকেজ হবে না, নন রিকম্বিনেন্ট ফেজ প্যাকেজ হবে, প্যাকেজ হবে না, তার মানে ল্যামডা ফেজই তৈরি হবে না, ল্যামডা ফেজ ডিফেক্টিভ, ইনফেক্টই করবে না। ঠিক আছে, যেগুলো রিকম্বিনেন্ট 52 কেবি সাইজ, প্যাকেজ প্রপারলি অকার, yes occur, and lambda phase mature infective। On that point we can isolate which one is the recombinant phage vector containing phage। বলো, 4 methods for selection of recombinant bacteriophage। All clear? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিরা বল। হ্যাঁ স্যার।
ওকে, তো ল্যামডা ভেক্টর ব্যাকটেরিওফেজ বেস ভেক্টর ডান। নেক্সট যাব হচ্ছে ইস্ট বেস ভেক্টর। তাহলে আমরা কি কি পড়েছি? ব্যাকটেরিয়াল প্লাজমিড বেস ভেক্টর, দুটো ইম্পর্টেন্ট ভেক্টর পড়েছি, পিইউসি পিবিআর। ওভার দি পিইউসি অলওয়েজ বেস্ট দেন পিবিআর ডিফারেন্ট অ্যাসপেক্টে। দেন আমরা পড়লাম হচ্ছে ব্যাকটেরিওফেজ ভেক্টর সিলেকশন। নেক্সট আমরা পড়তে যাচ্ছি হচ্ছে ইস্ট বেসড ভেক্টর। ইস্ট ভেক্টর সিলেকশনের মেন রিজন কি? ইস্ট কে কেন আমরা চুজ করতে চাইছি অ্যাজ আ ভেক্টর? দুটো অ্যাসপেক্টের জন্য। নাম্বার ওয়ান, হিউজ সাইজ অফ দ্য ডিএনএ ক্যান বি ইনসার্ট বিকজ ইস্টে তোমার ক্রোমোজোম অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেম, তো অনেকটা অ্যামাউন্ট অফ ডিএনএ আমি ইনসার্ট করতে পারবো ইস্ট ভেক্টরের, নাম্বার ওয়ান অ্যাসপেক্ট। আর নাম্বার টু, হাই ইল্ডও পাবো। মানে ইস্ট যখন গ্রো করবে এন্ড ইস্ট থেকে আমরা ইস্ট লাইক অর্গানিজম থেকে আমরা হাই ইল্ড জেনারেট করতে পারবো কম্পেয়ার টু দি, মানে ব্যাকটেরিয়াতেও আমরা হাই ইল্ড পাবো, বাট আদার টাইপ অফ ভেক্টর মানে আদার ইউক্যারিওটিক ভেক্টরের থেকে ইস্ট ভেক্টর বেটার বিকজ ইস্ট আরো তাড়াতাড়ি গ্রো করে কম্পেয়ার টু আদার ইউক্যারিওটিক সেল। সো দুটো অ্যাসপেক্টের জন্য ইস্ট ভেক্টর এখন পপুলার। নাম্বার ওয়ান, এবিলিটি টু ক্লোন large piece of DNA. Large piece of DNA. And number two, ability to get very high yield. Very high yield. যদি আমরা পিকিয়া পাস্তুরিসে গ্রো করাই, ইস সিস্টেম পিকিয়া পাস্তুরিস, পিকিয়া পাস্তুরিস খুব সিম্পল কম্পোনেন্টের মধ্যে গ্রো করে, লাইক ইথানলের মধ্যে গ্রো করে এন্ড কুইকলি গ্রো করে, ঠিক আছে, স্যাক্রোমাইসিস এর থেকেও ফাস্ট গ্রো হয়, তো তখন আমাদের ইল্ডটা বেশি পাবো। তো দুটো রিজন। প্রমিনেন্ট মেন রিজন হচ্ছে ফর দ্য সিলেকশন অফ ইস ভেক্টর, নাম্বার ওয়ান এটাই, ঠিক আছে, ক্লোন লার্জ পিস অফ ডিএনএ সেগমেন্ট, ক্লোন লার্জ পিস অফ ডিএনএ সেগমেন্ট। শুরু করি। ইস ভেক্টর পয়েন্ট ক্লিয়ার? ইস ভেক্টরের ডিফারেন্ট টাইপস। দেখো ন্যাচারালি একটা ইস ভেক্টর পাওয়া যায়, ন্যাচারালি অকারিং ইস ভেক্টর। ন্যাচারালি অকারিং ইস ভেক্টর, ইস্টের মধ্যে ভেক্টর থাকে, ইয়েস থাকে, 2 মাইক্রন প্লাজমিড বলে, 2 মাইক্রোমিটার প্লাজমিড সাইজটার জন্য, 2 মাইক্রোমিটার প্লাজমিড। 2 micrometer plasmid is ideal for cloning. Ideal for cloning because of these features. Because number one, size less, 6 kb in size just. Number two, copy number high, 70 to 200 copy number. Number three, contain replication origin. Contain replication origin. So these are some features for the 2 micron or 2 micrometer plasmid that is naturally present in the yeast cell. So yeast cell এর মধ্যে প্লাজমিড থাকে, এটা কোনো আর্টিফিশিয়াল নয়, ন্যাচারালি প্রেজেন্ট থাকে yeast cell এর মধ্যে। That plasmid is 2 micron plasmid and it is a good source of cloning vector. Suitable features follow করে। Suitable features এর মধ্যে size less, copy number high and replication origin present.
Only one problem is 2 micron plasmid problem, that is absence of selection marker. প্রবলেম কি? প্রবলেম হচ্ছে অ্যাবসেন্ট অফ সিলেকশন মার্কার। অ্যাবসেন্ট অফ সিলেকশন মার্কার, ঠিক আছে? তো যেটা প্রবলেম ব্যাকটেরিয়াল সেলে প্লাজমিডেও ছিল, ন্যাচারাল প্লাজমিড কে কেন আমরা ইউজ করতে পারলাম না অ্যাজ আ ভেক্টর, কনস্ট্রাকশন করলাম আর্টিফিশিয়াল প্লাজমিড, সেম রিজন এখানেও আছে, দ্যাট ইজ সিলেকশন মার্কারের অ্যাবসেন্ট আর তোমার ইউনিক অ্যাবাউট দ্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট এটাও পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমরা 2 মাইক্রন প্লাজমিডকেই একটু বেটার কনস্ট্রাকশনে নিয়ে যাব, and different types of is vector can possible. Let's see. Different types of is vector. Mainly 4 types of is vector. Generated. YEP is episomal plasmid. Episomal plasmid. Number 2, YRP is replicative plasmid. Number 3, YCP is centrosomal plasmid. And সবথেকে বেস্ট YAC, all capital, is artificial chromosome. দেখে নাও। স্যার ওয়াই ইপিটা উপরে তো? হ্যাঁ, ঠিক আছে। 4 types of plasmid generated for the yeast vector, for the yeast growth: YEP, YRP, YCP, and সবথেকে বেস্ট YAC, yeast artificial chromosome. ঠিক আছে, ওপরের তিনটেকে নিয়ে স্লাইড ডিসকাশন করব, লাস্টটা যেটা হচ্ছে তোমার মেইন ডিসকাশন পয়েন্ট YAC এর কনস্ট্রাকশনাল ফিচার্স ডিটেইলসে যাব, সিলেকশন মেথড ডিটেইলসে। ইস্ট এপিজোমাল প্লাজমিড, এটা কমপ্লিটলি ডিরাইভ হচ্ছে 2 মাইক্রন প্লাজমিড থেকে। 2 মাইক্রোমিটার প্লাজমিডেরই ডেরিভেটিভ, কপি নাম্বার বাড়ানো হয়েছে 50 থেকে 100। সাইজ হচ্ছে 6.3 কেবি সাইজ। বলো। So 2 micron plasmidary slide changes. 2 micron plasmidary slide change কনস্ট্রাকশনটা একটু দেখাই, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। নোটসে সবকিছু দেওয়া আছে। একটা সিলেকশন মার্কার ঢোকানো হয়েছে, যেটা অ্যাবসেন্ট ছিল নরমাল 2 মাইক্রন প্লাজমিড ন্যাচারাল। অরিজিন রাখা আছে, দুটো সিলেকশন মার্কার অ্যাকচুয়ালি, অ্যাম্পারটেটার।
ইউরা 3, এটাও একটা সিলেকশন মার্কেট। আর বাকিটা হচ্ছে 2 মাইক্রন প্লাজমিডের পোর্শন, সার্কেল দিয়ে। তো স্লাইড মডিফিকেশন কি করা হলো, 2 মাইক্রন প্লাজমিডের সাথে অ্যাড করে দেওয়া হলো সিলেক্টেবল মার্কার অ্যান্ড অরি সিকোয়েন্স। তাহলে আমাকে বলবে এই যে ভেক্টরটা যেটা আমরা ওয়াইপি কে এস্টাবলিশ করলাম, এই ইকোলাইতেও গ্রো করতে পারবে কি? ওয়াইপি ক্যান গ্রো ইন ইকোলাই, পারবে? স্যার কোন দুটো সিলেকশন মার্কার এখানে বললেন? ওটা আসছি, তুমি আগে বলো যে ইকোলাইতে গ্রো করতে পারবে কিনা। হ্যাঁ পারবে, ওই অরি তো ওই মানে কি ওটা অরিসি তো সিকোয়েন্স আছে। আর 2 মাইক্রন প্লাজমিডের জন্য ইস্টেও গ্রো করতে পারবে। তাহলে এদের গ্রোথটা আমি ভেক্টরকে যে কোনো জায়গায় আমি এস্টাবলিশ করতে পারি। যদি আমি চাই ইকোলাইতে এস্টাবলিশ করা পারবো, ইয়েস পারবো। আমি যদি ইস্টে যদি এস্টাবলিশ করতে চাই সেটাও পারবো। ইকোলাইতেও গ্রো করতে পারবে অ্যান্ড ইস্টেও গ্রো করতে পারবে। এবার ইকোলাইতে যদি গ্রো করাও তাহলে সিলেকশন মার্কার কোন দুটো কাজে আসবে বুঝতে পেরেছো? আর যদি ইস্টে গ্রো করাও তাহলে কোন সিলেকশন মার্কার কাজে আসবে? পয়েন্ট ক্লিয়ার? স্যার বলছিলাম 2 হুম। মাইক্রোমিটার প্লাজমিড বলছে আর 6.3 কেবি বলছে, ওইটা বলতে মানে একটু একটু গুলিয়ে গেলাম ওই ব্যাপারটা। 2 বলে দেব। মাইক্রোমিটার প্লাজমিড তো আর নেই, ওটার সাথে তো অ্যাড অন করে দিয়েছে সেগমেন্ট ইউরা 3 টেটার ও আর আই অ্যাম্পার, মানে এটা 2 মাইক্রোমিটার প্লাজমিডের ডেরিভেটিভ বলতে, বেটার রাইট করি ডেরিভেটিভ। 2 মাইক্রোমিটার প্লাজমিডের সাথে আরো কিছু সেগমেন্ট অ্যাড অন করা আছে। তাহলে 2 মাইক্রোমিটার প্লাজমিডের সাইজ ছিল 6 কেবি, ওর সাথে হুম, আরো জুড়ে ওই 0.3 ওই কেবির মতন বেড়েছে। 6.3 কেবি মতো বেড়েছে। মানে ওটা টোটালটাই না খালি ওর মানে 6 থেকে 6.3 হয়েছে, না আরো 6.3 যুক্ত হয়েছে ছয়ের না সাথে? না, 6 ছিল 6.3 কেবি। 2 মাইক্রোমিটার প্লাজমিডে কিছু পোর্শন বাদও গেছে, সব পুরোটা নেয়নি। 2 মাইক্রোমিটার প্লাজমিডে মিলে অরিজিন পার্টটা নিয়েছে, আর কিছু জায়গায় সেগুলো বাদও দিয়েছে। ঠিক আছে, মানে যেগুলো নট নেসেসারি পার্ট ডিলিট করে ওই পার্ট 2 মাইক্রন প্লাজমিড আর বাকি পার্টগুলো অ্যাড করা আছে। টোটাল দাঁড়ালো হচ্ছে 6.3 কেবি সাইজ। আর স্যার এমনি অরির ওপরে যে এটা আছে সিলেক্টিভ মার্কার, ওটা কি লিখেছেন, এএমপি আছে? অ্যাম্পার 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 অ্যাম্পার, এ কি অবস্থা! অ্যাম্পার চিনতে পারছো না? এই তো পিভিআর পড়ে এলে সিলেকশন। অ্যাম্পার আর টেটার, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট হলো। এবার আস্তে আস্তে আমরা সেকেন্ডটাই যাই। সেকেন্ড কি বলেছি? ইস্ট রেপ্লিকেটিভ প্লাজমিড, ওয়াইআরপি। ইস্ট রেপ্লিকেটিভ প্লাজমিড মানে আমরা এখানে স্পেশাল সিকোয়েন্স দেব যেটা ইস্টে গ্রো করতে পারবে অনলি। ওয়াইআরপি অনলি ইস্টে গ্রো করতে পারবে, দ্যাটস ওয়াই লিখছি কি আমরা ইস্ট রেপ্লিকেটিভ প্লাজমিড। সো ইস্ট রেপ্লিকেটিভ প্লাজমিড কন্টেন, তাহলে এই সেগমেন্টে কি থাকবে? কন্টেন ARS sequence. ARS sequence. ARS means autonomous replicating sequence. Replicating sequence. Autonomous replicating sequence. এই ARS sequence থাকলে রেপ্লিকেট করার এবিলিটি পায়, বেটার রেপ্লিকেট করার এবিলিটি পায়, রেপ্লিকেট ইন ইস্ট। বলো
তুমি বললে স্যার আগেও তো গ্রো করছিল 2 মাইক্রোমিটার, বাট 2 মাইক্রোমিটার প্লাজমিড গ্রো তো করে, অবভিয়াসলি রেপ্লিকেট করে, বাট সামটাইম নেগলেক্ট তো করে দেয় ইস্ট। ঠিক আছে, মানে ন্যাচারাল 2 মাইক্রন প্লাজমিড কে সবসময় ও গ্রো করায় না, রেপ্লিকেট করায় না, কপি নাম্বার বাড়ায় না। ঠিক আছে, বিকজ ওর তো একটা নিজের ডিএনএ এর একটা ক্রোমোজোমের সাইজ আছে, ওটাকে আগে ফার্স্টে ও প্রায়োরিটি দেয়। অ্যান্ড ওই প্রায়োরিটি থেকে আমরা এআরএস সিকোয়েন্সটাকে নিয়েছি, অটোনোমাস রেপ্লিকেটিভ সিকোয়েন্স। এই সিকোয়েন্সটাকে আমি যদি দিয়ে রাখি, তাহলে ওয়াই ইপিক থেকে বেটার গ্রো করবে, বেটার রেপ্লিকেট করবে ইনসাইড দি ইস্ট সেল। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, নাম্বার 3 কি লিখেছিলাম আমরা? ওয়াইসিপি, তাই তো, সেন্ট্রোমেরিক প্লাজমিড। ওয়াইআরপি তে কি প্রবলেম জানো? ওয়াইআরপি তে রেপ্লিকেশন তো হবে ইনসাইড দ্য ইস্ট সেল, বাট রেপ্লিকেশন মেনটেনেন্স মানে রেপ্লিকেশন কে ডিভিশন করা, মানে ডিভিশন এন্ড পার্টিশন, এই ব্যাপারটা খুব প্রবলেম ওয়াইআরপি তে। মানে ডিউরিং ইস্ট সেল যখন ডিভাইড করবে, তখন ওর সেন্ট্রোমিয়ার অ্যাজ এ ইম্পর্টেন্ট পার্ট লাগে। ইউক্যারিওটিক এর রেসপেক্টে ভাবো, সেন্ট্রোমিয়ারের ফাংশন কি? ইউক্যারিওটস এর সেন্ট্রোমিয়ারের ফাংশন কি? আনসার করো, সেন্ট্রোমিয়ারের ফাংশন কি? ওই তো ওই স্যাটেলাইট ডিএনএ থাকে তো। হ্যাঁ, মানে ফাংশন চাইছি আমি। ডিভিশনে অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিশনিং এ ইম্পর্টেন্ট রোল প্লে করে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, তাহলে প্রবলেমটা ওয়াইআরপি তে কি কোনো সেন্ট্রোমিয়ার রিজিয়ন নেই। এবার আমরা একটা সেন্ট্রোমিয়ার রিজিয়ন দেব এন্ড প্রডিউস করব হচ্ছে ওয়াইসিপি। তা ওয়াইসিপি ভেক্টরে কি থাকবে? কন্টেইন বোথ আর্স and east centromere, east centromere, and east centromere কি করবে? মেনটেন করবে প্লাজমিডটাকে, কপি নাম্বার মেনটেন করবে, and প্রপারলি পার্টিশনে হেল্প করবে যখন ইস্ট সেল ডিভাইড করবে। বার্ডিং করুক কি ফিশন করুক, যাই করুক, ডিভিশন প্রসেসে সেন্ট্রোমিয়ারের রোল আছে। বলো, মানে পার্টিশন প্রসেসে মেনলি ইকুয়াল ডিভিশন। মাইটোসিসের টাইমে দেখোনি সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হয় ডিএনএ ইয়েগুলো, ক্রোমোজোম গুলো মাইটোটিক স্পিন্ডেলের সাথে, দেখোনি? এন্ড প্রপারলি দু সাইডে দুটো ডিভিশন হয় ক্রোমোজোমে, এই সাইড থেকে একটা অ্যাটাচ করে, এই সাইড থেকে একটা অ্যাটাচ করে, ওই সাইডে একটা, এই একটা সেল তৈরি হয় আর এই একটা সেল তৈরি হয়, তাহলে প্রপার সেপারেশনটা হয়। আদারওয়াইজ কি হবে? কপি নাম্বার ভুলভাল হয়ে যাবে সেন্ট্রোমিয়ার না। কেসটা কি বুঝতে পারছো? মাইটোটিক স্পিন্ডেলের সাথে অ্যাটাচমেন্টের সঙ্গে রোল প্লে করে এন্ড সেপারেশন ডিউরিং দ্য অ্যানাফেজ। ইউক্যারিওটিক সেল তো অ্যানাফেজ হবে, মাইটোসিস হবে প্রপার, তাহলে অ্যানাফেজের টাইমে হেল্প করবে। তো ওয়াইসিপি তে আমরা সেন্ট্রোমিয়ার সিকোয়েন্সটা বলবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আনসার করছো না তো, সব তো চুপচাপ বসে আছো। নাম্বার 4 ডিটেলসে যাবো, নাম্বার 4 ডিটেলসে যাবো উইথ সিলেকশন ওয়াইএসি। East artificial chromosome YAC। এতক্ষণ অব্দি যে ভেক্টর গুলো দেখছিলে না, অল ভেক্টর আর সার্কুলারাইজ ছিল। ঠিক আছে, ইস্ট আর্টিফিশিয়াল ভেক্টর ক্রোমোজোম এটা কিন্তু লিনিয়ার স্টেটও মেনটেন করা যাবে। ঠিক আছে, এবার আমাকে বলো লিনিয়ার স্টেটে, আগের সেমে পড়ে এসছো, লিনিয়ার স্টেটে যখন রেপ্লিকেশন হয় তখন একটা মেজর, মানে ইউক্যারিওটিক রেপ্লিকেশন আমরা পড়েছিলাম, মেজর ড্রব্যাক আছে। কি?
বলো, যেটা একটা নেম দিয়েছিলাম আমরা, এন্ড রেপ্লিকেশন প্রবলেম, শুনেছিলে? এন্ড টেলোমেস। রেপ্লিকেশন প্রবলেম, ইয়েস। এন্ড রেপ্লিকেশন প্রবলেমটা কি হতো? লাস্টে সেগমেন্টে প্রাইমারটা অ্যাটাচ হতে পারতো না, তার মানে ওই পার্টের ডিএনএটা তোমার রেপ্লিকেট হতে পারে না, আলটিমেটলি ডিএনএ পার্ট কমতে শুরু করে, ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে আটকায় কে? টেলোমারেজ। তো আগের গুলো ছিল হচ্ছে সব সার্কুলারাইজ, কোনো টেলোমারেজ দরকার নেই, কিন্তু এখানে আমি লিনিয়াসটাকেও মেনটেন করতে পারবো, আমার কিন্তু এখানে টেলোমারেজ অ্যাড করতে হবে। ঠিক আছে, আমার কিন্তু এখানে টেলোমারেজ অ্যাড করতে হবে। তো ওয়াইএসি এর কনস্ট্রাকশন দেখবো আগে, কনস্ট্রাকশনাল ফিচার্স। ডায়াগ্রামই করি ডাইরেক্ট। সেন 4, আরসো 1, ট্রিপ 1, ampicillin resistant, origin of replication, tail, tail sequence। আর এই ফ্র্যাগমেন্টটাকে কাটার জন্য রয়েছে BAM-H1 কাটিং সাইট। ইউরা 3, এদিকে রয়েছে হচ্ছে সাব 4। সাব 4 এ একটা কাটিং সাইট রয়েছে SNAB1, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। PYC, প্লাজমিড অফ ইয়াক 3, টোটাল সাইজ হচ্ছে 11.4 কিলোবেস পেয়ার। ইয়াক ভেক্টরে কনস্ট্রাকশনাল ফিচার্স, প্রত্যেকটা পয়েন্ট আমি ফাংশন গুলো বলছি। ঠিক আছে, চলো এদিকে আসি। টেল মানে তো বুঝতে পারছো, টেলোমারেজ সিকোয়েন্স, টেলোমারেজ সিকোয়েন্স দেওয়া রয়েছে, মিন্স এটা লিনিয়াস থেকে মেনটেন করা যাবে। ইউরা 3 সিলেকশন মার্কার, সিলেকশন মার্কার। আর কোথায় গেল? ট্রিপ 1 সিলেকশন মার্কার, সিলেকশন মার্কার ফর ইস্ট, ফর ইস্ট। আচ্ছা, আরস 1 কি? এটা আরস 1 কি? এ আনসার করে না। Autonomous replicating sequence. অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্স মানে এটা কোথায় রেপ্লিকেট করাবে? ইস্ট রেপ্লিকেশনের জন্য ইম্পর্টেন্ট। সেন 4 কি? এটা সেন 4 সেন্ট্রোমারিক সিকোয়েন্স।
ampere and origin. This origin for prokaryotic origin, bacterial origin, replication for bacteria. আর ব্যাকটেরিয়ার মধ্যে তুমি যদি এই ভেক্টরটাকে ঢোকাও তাহলে সিলেকশনে আনতে হবে অ্যাম্পার দিয়ে, সিলেকশন মার্কার ফর ব্যাকটেরিয়া। বাট আমরা এখানে ইস্টে ঢোকাবো, কারণ ব্যাকটেরিয়াতে ঢুকিয়ে ভেক্টর ঢোকানো যাবে ব্যাকটেরিয়াতে, বাট আমি লার্জ ফ্র্যাগমেন্ট ঢোকাতে পারবো না। ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের সব থেকে বেস্ট মানে বেস্ট ফিচার্স হচ্ছে ইট ক্যান অ্যাকোমোডেট লার্জ কোয়ান্টিটি অফ ইনসার্ট, মানে আপ টু 1500 কেবি ইট ক্যান অ্যাকোমোডেট। ঠিক আছে, লার্জ ফ্র্যাগমেন্ট ইট ক্যান অ্যাকোমোডেট বিকজ এটা লিনিয়ারাইজ হয়ে যেতে পারে। ইনসার্ট ক্যান অ্যাকোমোডেট। কনস্ট্রাকশনাল ফিচার্স বলে দিচ্ছে, আচ্ছা এখানে সাব ফোরটা বলা হয়নি। সাব ফোর হচ্ছে প্রডিউস সাপ্রেসার টিআরএনএ, suppressor tRNA, and SNAP-V1 is the site in the sub4 gene, present at the sub4 gene. Suppressor tRNA শুনেছো আগে? Suppressor tRNA, what is suppressor tRNA? বলো। স্যার জানি না। শোনোনি, টিআরএনএ শুনেছো বাট সাপ্রেসার টিআরএনএ শোনোনি। সাপ্রেসার টিআরএনএ মিউটেশনে আমরা শুনবো। কি করে সাপ্রেসার টিআরএনএ? ওয়ার্ড লেখা আছে, সাপ্রেস করতে, মিউটেশন সাপ্রেস করে। দ্যাট টিআরএনএ সাপ্রেস দ্য মিউটেশন। সাপ্রেস মিউটেশন, কোন টাইপ অফ মিউটেশন কে সাপ্রেস করে? ননসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশন কে সাপ্রেস করে। হোয়াট ইজ ননসেন্স মিউটেশন? একটা জাস্ট আইডিয়া দিয়ে রাখি, মিউটেশনের চ্যাপ্টারে গিয়ে ভালো করে পড়বো। ননসেন্স মিউটেশন মানে হচ্ছে তোমার যদি ইউজুয়াল কোডনে রিপ্লেস হয়ে কোনো স্টপ কোডন চলে আসে, ঠিক আছে, তাহলে কি হবে? মাঝপথে জিনিসটা বন্ধ হয়ে যাবে, প্রোটিন সিনথেসিসটা অফ হয়ে যাবে, হ্যাঁ কি না? যদি ওপেন রিডিং ফ্রেমে নর্মাল কোডনে কোনোভাবে চেঞ্জ হয়ে গিয়ে সেটা তোমার বেস সাবস্টিটিউশন হোক, ডিলিশন হোক, অ্যাডিশন হোক, যে কোনো কারণে কি হয়েছে, নর্মাল কোডন চেঞ্জ উইথ স্টপ কোডন, মানে ইউএ অর ইউএজি অর ইউজিএ দিয়ে রিপ্লেস হয়ে গেছে। দ্যাট টাইম কি হবে? ট্রান্সক্রিপশনটা মানে ট্রান্সলেশন চলছিল, ট্রান্সলেশনটা তোমার আফটার সার্টেন অ্যামাউন্ট ট্রান্সলেট করার পর স্টপ হয়ে যাবে, প্রপারলি ট্রান্সলেট হবে না। তো এই প্রবলেমটাকে বলা হচ্ছে ননসেন্স মিউটেশন অ্যারাইজ করেছে নর্মাল কোডন যখন স্টপ কোডনে কনভার্ট হয়। সাব4 অর সাপ্রেসার টিআরএনএ, দ্যাট টাইপ অফ টিআরএনএ, ও এই সাপ্রেসার মিউটেশনকে তুলে দেয়, সাপ্রেসার মিউটেশনকে অমিট করে দেয়, অ্যান্ড আবার তোমার জিনিসটা চলতে থাকে। কিছুটা আইডিয়া হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এই কনস্ট্রাকশন অফ দ্য ইয়াক ভেক্টরকে আমরা জিন অফ ইন্টারেস্ট কোথায় ঢোকাবো, কিভাবে ঢোকাবো, সেটার স্ট্র্যাটেজি বলবো। কনস্ট্রাকশনটা কি থাকবে? ড্র করে নিয়েছো তোমরা না মুছে দেবো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। তো আমরা এখন করবো হচ্ছে ক্লোনিং স্ট্র্যাটেজি ইন ইয়াক। ক্লোনিং স্ট্র্যাটেজি ইন ইয়াক ভেক্টর। আমরা ভেক্টর
First, restricted or digested লিখি better. Digested with BAM-H1 and SNAP-V1. কি হবে বলো? তোমার যে ক্লোনিং ভেক্টরটা ইয়াক ভেক্টরটা আঁকা আছে খাতায়, আমি দুটো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে ডাইজেশন দিচ্ছি, BAM-H1 and SNAP-V1. কতগুলো ফ্র্যাগমেন্ট তৈরি হবে? হাউ মেনি ফ্র্যাগমেন্টস আর প্রডিউসড? How many fragments are produced? তিনটে। তিনটে। তিনটের মধ্যে দু সাইডে দুটো টেল থাকবে আর মাঝে একটা স্মল আননেসেসারি সেগমেন্ট আছে যেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। কেসটা কি বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ ডায়াগ্রামে, আমি আর আঁকছি না, ডায়াগ্রামে দেখতে পাচ্ছ দু সাইডে BAM-H1 এর ক্লিভিং সাইড আছে, একটা স্মল আননেসেসারি সেগমেন্ট আছে যেটা একটা মানে অ্যাটাচ করেছিল, সেটা বেরিয়ে যাবে, ওটাকে ডিসকার্ড করে দেবো আমরা। ওটা হচ্ছে থার্ড ফ্র্যাগমেন্ট যেটাকে আমি ডিসকার্ড করে দেবো। আর SNAP-V1 দিয়ে কাট করার পর দু সাইডে দুটো টেল চলে যাবে, মানে লিনিয়ারাইজ তো হবেই, তার সাথে মাঝখানে একটা কাট হয়ে গিয়ে দু সাইডে দুটো টেল হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে এরকম জিনিসটা হবে। আফটার SNAP-V1 কাট করার পর। আর SNAP-V1 কোন জায়গায় কাট করেছে? হুইচ রিজিয়ন? সাব 4 কে কেটে দিয়েছে, সাব 4 কে কেটেছে, ইয়েস অর নো? হ্যাঁ। তো এরকম একটা সিস্টেম তৈরি হবে। নেক্সট আমরা ক্লোন করব। DNA to be cloned must digested with same enzyme SNAP-V1. DNA to be cloned must digested with same SNAP-V1, তাহলে সেম টাইপ অফ কমপ্লিমেন্টারি এন্ড তৈরি হবে। এন্ড জয়েন করিয়ে দাও ডিএনএ লাইগেজ দিয়ে। তাহলে এখানে আমার জিন অফ ইন্টারেস্ট ঢুকলো। তাহলে এখন সাব 4 এ কটা বাজে? 12টা বেজেছে? সাব 4 এ 12টা বেজেছে তো? আচ্ছা, তো SNAP-V1 দিয়ে কাট করলাম এন্ড আমি T4 ডিএনএ লাইগেজ দিয়ে জয়েন করে দিলাম জিন অফ ইন্টারেস্ট। এত অব্দি ক্লিয়ার কিনা বল? এন্ড আফটার জয়েনিং করার পর এটাকে আমি ইস্ট সেলের মধ্যে ঢোকাবো। এন্ড ইস্ট সেলের মধ্যে একটা স্পেশাল প্রপার্টি আছে, যে ইস্ট সেলের মধ্যে আমরা ঢোকাবো ট্রান্সফর্ম ইনটু ইস্ট সেল, ট্রান্সফর্ম ইনটু ইস্ট, that is with a double auxotrophic mutant, double auxotrophic mutant, double auxotrophic mutant কি আছে? TRIP1 mutant, TRIP1 minus and URA3 minus, as well as আর কি রয়েছে ইস্ট সেলটার মধ্যে? ADE221 mutant, ADE221 mutant। তাহলে ইস্ট সেল যেটার মধ্যে আমি এয়ার ভেক্টরকে ট্রান্সফর্ম করব, ইস্ট সেলের মধ্যেও কিছু ক্রাইটেরিয়া থাকবে। ইস্ট সেলে ডাবল অক্সিট্রপিক মিউট্যান্ট থাকবে, TRIP1 মাইনাস URA3 মাইনাস থাকবে, দ্যাট ইজ সেল। এন্ড ইস্ট সেলের মধ্যে আরো একটা মিউট্যান্ট থাকবে যেটা হচ্ছে ADE21 মিউট্যান্ট। ADE21 মিউট্যান্টটা হচ্ছে ননসেন্স মিউট্যান্ট, মানে ননসেন্স মিউটেশন হয়ে আছে ওখানে, একটা হিন্টস দিয়ে রাখলাম, ঠিক আছে? এবার আমি সিলেকশনে যাব। এত অব্দি ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা কিন্তু হিন্টস দিয়ে রেখেছি অলরেডি, AD21 ইজ দি ননসেন্স মিউটেশন হয়ে আছে, ঠিক আছে? আর সাব 4 রিজিয়নে আমার 12টা বেজেছে, সাব 4 এর ফাংশন কিন্তু অলরেডি বলে রেখেছি। ওকে, এবার আমরা সিলেকশনে যাচ্ছি।
যদি না বলতে পারো তাহলে হবে ভালো করে। সিলেকশন, এই সিলেকশনটা কোশ্চেনে আসে। এর সিলেকশন হচ্ছে রেড হোয়াইট সিলেকশন, রেড হোয়াইট সিলেকশন প্রসেস। এই জায়গায় প্রবলেমটা করে স্টুডেন্ট গুলো কিভাবে, ওরা ভাবে হচ্ছে রেড হোয়াইট সিলেকশন আর ব্লু হোয়াইট সিলেকশন ব্যাপারটা একই, বাট না, ব্লু হোয়াইট সিলেকশন প্লাজমিডের বাবা, ওটা পিইউসি ভেক্টর সিলেকশন। আর রেড হোয়াইট সিলেকশন যেটা কোশ্চেনে আসছে ওটা পিইউসি লিখলে নাম্বার তো মানে কিছুই দেবে না, জিরো। রেড হোয়াইট সিলেকশনটা এখানে সিলেকশন, ওয়াইএসসি এর সিলেকশন প্রসেস। সো আমরা যেটা পড়েছি ব্লু হোয়াইট ওটা আইপিটিজি আর এক্সগ্যাল দিয়ে, ওটা পিইউসি ভেক্টরের জন্য যেটা প্লাজমিড ভেক্টর। আর রেড হোয়াইট সিলেকশনটা এখানে ইস্ট ভেক্টরে ওয়াইএসসি সিলেকশন প্রসেস। ঠিক আছে, চলো কি হচ্ছে দেখবো। অলরেডি তিনটে টাইপ অফ সেল তৈরি হবে। নন ট্রান্সফর্মড, নন ট্রান্সফর্ম ইজ সেল মানে কোনো ভেক্টর ঢোকেনি। সেকেন্ড টাইপ transformed with NRV লিখলাম, non recombinant vector, and transform with recombinant vector। এবার বলো নন ট্রান্সফর্মড ইজ সেল, এদের ডবল অক্সিটপ করা আছে, মানে হচ্ছে এই ইজ সেল গুলো ট্রিপ ওয়ান মাইনাস হবে না প্লাস হবে, ট্রিপ ওয়ান মাইনাস আর প্লাস, মাইনাস। মাইনাস। ট্রিপ ওয়ান মাইনাস ইউরা থ্রি মাইনাস। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ AD21 এটাও তো রয়ে গেছে মিউট্যান্ট। তাহলে আলটিমেটলি এরা কি গ্রো করবে, আমি যদি একে সিলেকশন করাই মিনিমাল মিডিয়াতে, লিখে দিই মিনিমাল মিডিয়াতে গ্রো করাচ্ছি ইস্টকে, নন ট্রান্সফর্ম সেল ক্যান গ্রো অর ক্যান নট গ্রো, না। গ্রো করবে। প্রথমে এটা অমিট, ওকে। এবার দেখো ট্রান্সফর্ম উইথ এনআরভি, মিনিমাল মিডিয়া কি গ্রো করবে, ইয়েস গ্রো করবে, কারণ ট্রিপ ওয়ান প্লাস হয়ে গেছে, ইউরা থ্রি প্লাস হয়ে গেছে, হ্যাঁ কি না, বিকজ ইয়াক ভেক্টরে দেখো ট্রিপ ওয়ান দেওয়া ইউরা থ্রি দেওয়া, প্লাস হয়ে গেছে, এখন ট্রান্সফর্ম হয়েছে ভেক্টর দিয়ে, ইয়েস অর নো। হ্যাঁ আমার সাথে সাথে আনসার করো। আর এখানে বলবো আমাদের সাব ফোর রিজিয়নে কি অবস্থা, কি স্টেটে আছে, ট্রান্সফর্ম উইথ এনআরভি তে সাব ফোর প্লাস অর মাইনাস, নন রিকম্বিনেন্ট ভেক্টর, প্লাস। সাব ফোর প্লাস। সাব ফোর প্লাস কি করবে, কি করবে বললাম, সাবপ্রেসার টিআরএনএ তৈরি হবে তো, তাহলে হ্যাঁ সাবপ্রেসার টিআরএনএ তৈরি হবে, ইয়েস তৈরি হবে, প্রেজেন্ট। সাবপ্রেসার টিআরএনএ কি করবে, AD21 মিউট্যান্ট যেটা আছে, কি বলেছিলাম, হিন্টস দিয়েছিলাম, AD21 মিউট্যান্টটা হচ্ছে একটা টাইপ অফ ননসেন্স মিউট্যান্ট, ওভারকাম করিয়ে দেবে, 21 মিউট্যান্ট ওভারকাম। তাহলে দাঁড়াচ্ছে এটা কি, AD21 মিউট্যান্টটাকে এবার একটু ভালো করে বলি। AD21 মানে হচ্ছে অ্যাডিনাইন বায়োসিনথেসিস প্রসেস। এটা অ্যাডিনাইন একটা নিউক্লিওটাইড, মানে বেস একটা, অ্যাডিনাইন নিউক্লিওটাইড বায়োসিনথেসিস প্রসেসে 2-1 এই পজিশনে একটা ননসেন্স মিউটেশন ছিল, যেটার জন্য তোমার আগে কি হচ্ছিল, প্রসেসটা পুরোপুরি মুভ করতে পারছিল না, সেকেন্ড স্টেপে বা ফার্স্ট স্টেপে এরকম জায়গায় আটকে যাচ্ছিল। ঠিক আছে, নাও সাপ্রেসার মিউট্যান্ট, সাপ্রেসার টিআরএনএ প্রেজেন্ট আছে এখন, AD21 মিউট্যান্ট ওভারকাম হয়ে যাবে, তো প্রপারলি অ্যাডিনাইন বায়োসিনথেসিস হবে, proper adenine biosynthesis, adenine biosynthesis, and adenine biosynthesis যদি ফুললি হয় কালার দেবে হচ্ছে হোয়াইট কালার, কালার দেবে হচ্ছে হোয়াইট কালার। ঠিক আছে, বাট যদি আটকে যেত, মানে AD21 মিউট্যান্ট যদি আটকে যায়, তখন একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হয় যেটা রেড কালার, ইন্টারমিডিয়েট প্রোডাক্টের কালার হচ্ছে রেড, আর যদি কমপ্লিট বায়োসিনথেসিস হয় তাহলে হচ্ছে হোয়াইট। তাহলে এখানে আসবে কি কলোনি, হোয়াইট কলোনি। এবার দেখে নাও ট্রান্সফর্ম উইথ আরবি, বলতে থাকো বলতে থাকো। ফার্স্টের দুটো প্লাস,
আর আর ওইটা সাব করছে মাইনাস। মাইনাস। তার মানে এরা গ্রো করবে, এর সাথে সাব 4 রিজিয়ান মাইনাস। সাব 4 রিজিয়ান মাইনাস মানে AD21 ওভারকাম হবে না। তাহলে কি হবে? প্রপার বায়োসিনথেসিস হবে না। কি তৈরি হবে? ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হবে। ইন্টারমিডিয়েট প্রোডাক্টের কালার কি বলেছি? রেড। রেড। এটার নাম হচ্ছে রেড হোয়াইট স্প্রিং, যেটা ইয়াক ভেক্টরের সিলেকশন প্রসেসে ইনভলভ হয়। তাহলে এখানে রিকম্বিনেন্ট সেলস হবে রেড আর নন রিকম্বিনেন্ট সেলস হবে হোয়াইট। যদি ব্লু হোয়াইট স্ক্রিনিং এ যাও, এটা ঠিক উল্টো। হোয়াইট ছিল হচ্ছে রিকম্বিনেন্ট সেল আর ব্লু ছিল হচ্ছে নন রিকম্বিনেন্ট সেল। বলে ফেলো, ক্লিয়ার কিনা বলবে। বুঝেছি স্যার। বুঝেছি। তাহলে আমাদের ক্লোনিং ভেক্টর ডান। আমি আগেই বলেছি অনেক কিছু বলবো আর অনেক কিছু তোমাদের পড়তে হবে। তো যারা পড়ছো না, তারা আমি বলবো ইমিডিয়েট স্টার্ট করো। এত ইজি হবে না কিন্তু আরটিটি কে কভার আপ করা। তো অনেক কিছু ইনফরমেশন নিচ্ছ, ঠিক আছে? সব কিন্তু এক জায়গায় ট্যাঙ্গেল হবে যদি না ঠিকঠাক পড়ো, ঠিক আছে? তো পড়তে স্টার্ট করো, আর যে নোটসটা পাবে সেখানে তো আরো অনেক ইনফরমেশন দেওয়া। তো নোটস পড়তে পড়তে দেখবে আরো অনেক কিছু বুঝতে পারছো, অনেক কিছু আবার এক্সট্রা আছে। তো সব মিলিয়ে জিনিসগুলো পড়তে শুরু করো। পড়া যারা স্টার্ট করোনি, ভাবছো যে লাস্ট 2 মাসে আমি পড়ে নেবো, 1 মাসে হয়ে যাবে, হবে না কিন্তু। মেকআপ করতে পারবে। তো ক্লোনিং ভেক্টর ডান। এক্সপ্রেশন ভেক্টরে আসবো। এক্সপ্রেশন ভেক্টরে আসবো। আমরা ভেক্টরে টুল নাম্বার 2 ডিসকাশনের টাইমেই বলেছিলাম যে ভেক্টর কুড বি অফ 2 ক্যাটাগরিজ, ওয়ান ইজ ক্লোনিং আর আদার ইজ এক্সপ্রেশন। ক্লোনিং ভেক্টরের পারপাস ছিল অনলি মাই জিন অফ ইন্টারেস্ট কে অ্যামাউন্টে বাড়ানো। আমাদের নেভার মোটো ছিল ওখান থেকে বা এম ছিল ওখান থেকে প্রোটিন তৈরি করা, ঠিক আছে? দ্যাটস ওয়াই ক্লোনিং ভেক্টরের যে পার্ট গুলো আমরা বললাম, ওরা শুধু কপি নাম্বার বাড়িয়ে যাবে, কপি নাম্বার বাড়িয়ে যাবে অ্যান্ড আমার জিন অফ ইন্টারেস্ট ইনক্রিজ করবে নাম্বারে। বাট ওখান থেকে আমি কিন্তু প্রোটিন তৈরি করতে চাইছি না। ক্লোনিং ভেক্টরে কোনো প্রোটিন তৈরি হয়, তৈরি করব না। বাট এক্সপ্রেশন ভেক্টরে আমাদের টার্গেট এবার ওখান থেকে প্রোটিন তৈরি করব। মানে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি পড়ছি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে মেন মেন পার্টটা কি? প্রোডাক্ট ফরমেশন। তো এক্সপ্রেশন ভেক্টর এই পার্টটা দেবে। ক্লোনিং ভেক্টর নেভার প্রডিউস এনি প্রোটিন, এনি এনজাইম, এনি প্রোডাক্ট, বাট এক্সপ্রেশন ভেক্টর প্রোডাক্ট তৈরি করবে। তাহলে ক্লোনিং ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টর এই দুটো সিস্টেমের কনস্ট্রাকশনে ডিফারেন্স থাকবে কি থাকবে না? না দুটো সিস্টেমই সেম? আলাদা হবে। আলাদা হবে। তাহলে এক্সপ্রেশন ভেক্টরে আরো কিছু অ্যাড অন সিকোয়েন্স থাকবে, যেটা এক্সপ্রেশন সিস্টেমে, এক্সপ্রেশন মানে কি কি হতে যাচ্ছে? আগে ক্লোনিং ভেক্টরে শুধু রেপ্লিকেশন হলেই এনাফ, তাই তো? আমরা শুধু ক্রাইটেরিয়াতে কি রেখেছি? ডিজায়ারেবল ক্রাইটেরিয়াতে অরিজিন অফ রেপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, খুব মাথা ব্যথা ছিল আমাদের। অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে, কারণ ওখানে জাস্ট রেপ্লিকেট করলেই এনাফ। বাট এখানে আমাকে রেপ্লিকেট করানোর সাথে সাথে ট্রান্সক্রিপশনও করাতে হবে, ট্রান্সলেশনও করাতে হবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে আমাকে আরো কিছু অ্যাড অন সিকোয়েন্স এক্সপ্রেশন ভেক্টরে অ্যাড করতে হবে। ক্লিয়ার? তাহলে এক্সপ্রেশন ভেক্টর রিকোয়ারমেন্ট দুটো পারপাসে। রিকোয়ারমেন্ট ফর এক্সপ্রেশন ভেক্টর, নাম্বার 1 টু প্রিপেয়ার আরএনএ প্রোবস। অনেক সময় আমি প্রোটিন তৈরি না করে আরএনএ প্রোব তৈরি করি, এন্ড আরএনএ প্রোব অনেক জায়গায় কাজে লাগবে। স্যার কোথায় কাজে লাগবে? এখনো আসেনি আমি। আরএনএ প্রোব ব্লটিং এ এক্সপেরিমেন্টে কাজে লাগে, নর্দার্ন ব্লটিং এ, সাদার্ন ব্লটিং এ, ব্লটিং এক্সপেরিমেন্টে কাজে লাগে।
আরএনএ প্রোব পিসিআর করার টাইমে কাজে লাগে। সো আরএনএ প্রোব অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে। সো শুধুমাত্র আমি যে প্রোটিনই তৈরি করতে চাইছি এক্সপ্রেশন ভেক্টর থেকে এরকম নয়। অবভিয়াসলি প্রোটিন ইজ দ্য আলটিমেট টার্গেট, বাট আরএনএ প্রোবও কাজে লাগে। সো আরএনএ প্রোব তৈরি করতে কাজে লাগে and purify large or production of large quantity of gene product. So expression vector features, desirable features for expression vector. Expression vector desirable features number 1, মাস্ট যে ফিচার নাম্বার 1 থাকবেই সেটা হচ্ছে প্রমোটার। একই না? প্রমোটারের ফাংশন কি? কুইকলি বলো, প্রমোটারের ফাংশন কি এক্সপ্রেশন ভেক্টরে? বসবে, তারপর এমআরএনএ তৈরি করবে। তার মানে আমি ট্রান্সক্রিপশনে সাইড করে দিচ্ছি। ক্লোনিং ভেক্টরে ছিল প্রমোটার, কোনো প্রমোটার দিয়েছি? দরকার নেই, ওখান থেকে জাস্ট রেপ্লিকেশন নিয়ে না, অরিজিন অফ রেপ্লিকেশন নিয়ে ওখানে আমার মাথা ব্যথা ছিল, বাট এখানে আমাকে প্রমোটার দিতে হবে। The promoter is the site where RNA polymerase can bind and start transcription. Initiation of transcription involved. যখনই তুমি প্রমোটার রাখবে, প্রমোটারটা কি টাইপ অফ রাখার চেষ্টা করবে? উইক প্রমোটার আর স্ট্রং প্রমোটার? ভেরি সিম্পল আনসার, বলো। স্ট্রং। স্ট্রং স্ট্রং। আমাকে বলো স্ট্রং প্রমোটার উইক প্রমোটারের ডিফারেন্স কি ছিল? প্রিভিয়াস সেমিস্টারে কোশ্চেন। স্ট্রং প্রমোটার আর উইক প্রমোটারের মধ্যে ডিফারেন্স কোথায়? মনে আছে? প্রমোটার টু টাইপস বলছো তো, স্ট্রং আর উইক, ডিফারেন্সটা কোথায়? স্ট্রং কখন হয়, উইক কখন হয়? স্যার পড়িনি, জানি না এটা। আরে আমার কাছে যারা পড়েছে তারাও তো আনসার করছে না। কি হয়, কখন স্ট্রং হয় কখন উইক হয়? কনসেনসাস সিকোয়েন্স ছিল মনে আছে? টাটা 80 টিটি গাকা -35 -10, -35 -10 এর মাঝে একটা স্পেসার সিকোয়েন্স ছিল যেটা হচ্ছে 10 to 15 বেস পেয়ার। প্রমোটার সেগমেন্টের সিকোয়েন্স কি? -35 -10 ইন বিটুইন একটা স্পেসার, স্পেসারটা হচ্ছে 15 to 17 বেস পেয়ারের একটা স্পেসার। এটা যদি আইডিয়াল থাকে তার মানে হচ্ছে টিটি টাটা 80 এই সিকোয়েন্সটা যেটা -10 এ থাকে, আর টিটি গাকা যেটা থাকে হচ্ছে -35 এ, আর ইন বিটুইন স্পেসার 15 to 17 বেস পেয়ারে। এটা যদি আইডিয়াল থাকে কোনো প্রমোটারে, মানে আইডিয়াল মিন্স কি, প্রমোটারে তুমি দেখতে পাচ্ছ টিটি গাকা আছে -35 এ, -10 এ টাটা 80, আর স্পেসারের বেসটাও সেম 15 to 17 বেস পেয়ারের মধ্যে, তাহলে অবভিয়াসলি এটা স্ট্রং হয়ে যাবে। অবভিয়াসলি এটা স্ট্রং প্রমোটারকে ডিটারমাইন করছে। উইক প্রমোটার কখন হয়? স্লাইড চেঞ্জ, ধরে নাও টিটি গাকার জায়গায় এখানে এসে টি এ গাকা, ঠিক আছে, আর এখানে টাটা 80 এর জায়গায় এসে গেছে টি এ টিটি 80, মানে স্লাইড চেঞ্জ, ভেরিয়েশন। এটা স্ট্রং হবে না উইক হবে? উইক হবে। উইক হবে, ঠিক আছে। এটা এক নম্বর। আর একটা হচ্ছে তোমার বেস পেয়ারের নাম্বার যদি কমে যায় স্পেসারে, স্পেসারে বেস নাম্বার তুমি 10 থেকে 12 এ নামিয়ে দিলে, বাদ বাকি সব ঠিকই আছে। টাটা 8 কোথায় গেল? টাটা 80 আচ্ছা টিটি গাকা, স্পেসার কমে গেছে নাম্বার, এখানেও কিন্তু উইক হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব স্ট্রং প্রমোটার নিয়ে কাজ করা, বিকজ আমাদের ইল্ড বাড়ানো উচিত, প্রোডাক্টের ইল্ড বাড়ানো হচ্ছে সবসময় টার্গেট থাকে। তো অবভিয়াসলি আমরা স্ট্রং প্রমোটার নেব, স্ট্রং প্রমোটার নেব।
and যখনই আমরা স্ট্রং প্রমোটার চুজ করব সেকেন্ড এলিমেন্ট মাস্ট নিডেড what is that what is the second feature is the transcriptional regulatory sequence transcriptional regulatory sequence ট্রান্সক্রিপশনাল রেগুলেটরি সিকোয়েন্স যখন আমরা স্ট্রং প্রমোটার চুজ করব মাস্ট এটাকে ইনকর্পোরেট করতে হবে না হলে কি হতে পারে বলো ট্রান্সক্রিপশনাল রেগুলেটরি সিকোয়েন্সের ফাংশন কি ট্রান্সক্রিপশনাল রেগুলেটরি সিকোয়েন্স ওয়ার্ড লেখা আছে রেগুলেটরি সিকোয়েন্স এর ফাংশন কি রেগুলেট করবে ট্রান্সক্রিপশনটাকে রেগুলেট ট্রান্সক্রিপশনের অ্যামাউন্ট কে আমরা কমাবো কি বাড়াবো যেটা আমার নিড আমি যদি বাড়াতে চাই এক্সেসিভ করতে চাই আমি বাড়িয়ে দিতে পারি সাম অ্যামাউন্ট অফ এলিমেন্ট অ্যাড করে আবার সাম অ্যামাউন্ট অফ এলিমেন্ট অ্যাড করে যদি ইনহিবিটর অ্যাড করি তাহলে সেটা হবে মাইনাসে মানে নেগেটিভের দিকে যাবে ট্রান্সক্রিপশন অফ হতে শুরু করবে তো এটা কেন দরকার এটা দরকার হচ্ছে নাম্বার ওয়ান তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো দ্যাট ইজ কমপ্লিটলি এক্সোজেনাস প্রোডাক্ট টু দি হোস্ট কারণ আমি যে জিন অফ ইন্টারেস্ট থেকে প্রোডাক্টটা নিচ্ছি এই প্রোডাক্টটা কি হোস্ট তৈরি করে হোস্ট কি তৈরি করে না হোস্টের আউটসাইড প্রোডাক্ট এক্সোজিনাস প্রোডাক্ট বলি আমরা তো এক্সোজিনাস প্রোডাক্ট হোস্ট কেন এত রাখবে প্রথম কথা তো কি করতে পারে ডিগ্রেড করে দিতে পারে নাম্বার ওয়ান আবার নাম্বার টু এটাও হতে পারে এক্সোজিনাস প্রোডাক্ট ইজ দ্য টক্সিক ফর দ্য ব্যাকটেরিয়াল সেল ফর দি হোস্ট সেল তখন কি হয়ে যায় যদি এক্সেসিভ অ্যামাউন্ট তুমি প্রডিউস করে দাও এক্সোজিনাস প্রোডাক্ট তখন ব্যাকটেরিয়া সেলটাই ডেথ হয়ে যাবে আর যদি ব্যাকটেরিয়া সেল ডেথ হয়ে যায় আর কোনো লাভ আছে কি আমাদের হোস্ট সেল যদি ডেথ হয়ে যায় তাহলে আর ইল্ড হবে কিছু না না তাহলে আমি স্ট্রং প্রমোটার রাখবো এন্ড স্ট্রং প্রমোটারকে আমি কন্ট্রোল করার এবিলিটি রাখবো আমি স্ট্রং প্রমোটার নিয়ে ছেড়ে দিলাম মানে কন্টিনিউ প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে আলটিমেটলি কিন্তু কিচ্ছু হবে না তার কারণ হচ্ছে একটা ইনিশিয়াল অ্যামাউন্ট অফ রাইজ করার পর ব্যাকটেরিয়া সেলগুলো যদি টক্সিক হয় ব্যাকটেরিয়া সেলগুলো ডেথ হয়ে যাবে তো আমাকে এটা বুঝতে হবে যে আমি স্ট্রং প্রমোটার নিয়ে ছেড়ে দেবো তাহলে হবে না স্ট্রং প্রমোটারকে কন্ট্রোলও করতে হবে যখন আমি দেখছি যে টক্সিক হয়ে যাচ্ছে তার মানে কি আমি ডাউন করে দেবো ট্রান্সক্রিপশন আর এবার আমি ওটাকে তোমাকে ইয়ে করতে দেবো মানে অ্যাডাপ্ট করতে দেবো যে ওই অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়াল সেলটাকে বা হোস্ট সেলটাকে অ্যাডাপ্ট করতে দেবো কারণ এর থেকে বেশি বাড়িয়ে দিলে থ্রেশহোল্ড লেভেলটা উপরে চলে গেলে ব্যাকটেরিয়াল সেলটা বা হোস্ট সেলটা ডেথ হয়ে যেতে পারে তাহলে ট্রান্সক্রিপশন প্রমোটার তো নেবো বাট সেটাকে আমি কন্ট্রোল করার জায়গা রেখে দেবো দ্যাট ইজ ট্রান্সক্রিপশন রেগুলেটরি সিকোয়েন্স দেবো ঠিক আছে নাম্বার থ্রি আর কি থাকে এক্সপ্রেশন ভেক্টরে ট্রান্সক্রিপশনাল টার্মিনেশন সাইট ট্রান্সক্রিপশনাল টার্মিনেশন সাইট রাখতে হবে কিনা ট্রান্সক্রিপশনাল টার্মিনেশন সাইট রাখতে হবে এন্ড ট্রান্সক্রিপশনাল টার্মিনেশন সাইট আমরা যদি ব্যাকটেরিয়া রেসপেক্টে দেখি টার্মিনেশন সাইট মেইনলি ইন্ট্রিনসিক প্রসেসেই হয় তাহলে ইন্ট্রিনসিক প্রসেসে হতে গেলে একটা পার্টিকুলার হেয়ারপিন স্ট্রাকচার ফলোড বাই এ সিকোয়েন্স একটা মেইনটেইন করে না তো ওরকম একটা সিকোয়েন্স দিতে হবে যেখানে হেয়ারপিন স্ট্রাকচার তৈরি হচ্ছে ফলোড বাই এ ইয়েস অর নো হ্যাঁ তো ওটার নাম হচ্ছে টার্মিনেশন সাইট অ্যাড করো যাতে ট্রান্সক্রিপশনটা ঠিক জায়গায় গিয়ে টার্মিনেট করতে পারে আদারওয়াইজ কি হবে যদি আমি এটা না দিই কি হবে একটা বড় লার্জ আরএনএ তৈরি হবে ঠিক আছে আর লার্জ আরএনএ তৈরি হওয়ার প্রথম কথা হচ্ছে ওয়েস্ট অফ আমার তোমার কি বলবো র ম্যাটেরিয়ালস কারণ প্রচুর আরএনটিপিস লাগিয়ে দেবে যেটা নেসেসারি না সেই পয়েন্টটাও তৈরি হবে তো একটা লার্জ আরএনএ নাম দুটো প্রবলেম একটা হচ্ছে তোমার এক্সেসিভ র ম্যাটেরিয়াল ওয়েস্ট আর নাম্বার টু দিস লার্জ আরএনএ নেভার বি স্টেবল স্টেবল হবে কি আমার যদি পয়েন্টের বাইরে বের করে একটা আরএনএ তৈরি করি অলরেডি একটা জিন সেগমেন্ট তৈরি হচ্ছে তারপরেও তৈরি হয়ে যাচ্ছে বিকজ টার্মিনেশন নেই তো তাহলে একটা লার্জ আরএনএ সেগমেন্ট এটা স্টেবল হবে না আরএনএ নর্মালি সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মে থাকে স্টেবিলিটি কম কি বলতে চাইছি বুঝতে পারছো তাহলে প্রপার জায়গায় আমাকে এন্ডিংও করতে হবে টার্মিনেশনও করতে হবে যেখানে প্রমোটার দিলাম ঠিক জায়গায় এন্ড করতে হবে মাঝ থেকে একটা আমার আরএনএ তৈরি হবে যেটা প্রোটিনে কনভার্ট হতে পারে নেক্সট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রোটিন ট্যাগ এটা পরে লিখছি তারপরে আসছি
নাম্বার 4 এ রাখছি হচ্ছে রাইবোজোম বাইন্ডিং সাইট। রাইবোজোম বাইন্ডিং সাইট মনে আছে? রাইবোজোম বাইন্ডিং সাইট কোনটা ফর ব্যাকটেরিয়াল সেল? কি সিকোয়েন্স বলে ওটা? সব ভুলেছে। কোন সিকোয়েন্সে বাইন্ড করে রাইবোজোম? আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেনও আছে এখান থেকে, এসডি সিকোয়েন্স শোনোনি? স্টাইন ডালগার্নো সিকোয়েন্স। হ্যাঁ হ্যাঁ স্যার। আরে 6 মাসও হয়নি তো ইম্পর্টেন্ট কোশ্চেনের জায়গায় এসডি সিকোয়েন্স, হোয়াট ইজ এসডি, আর এই সিকোয়েন্সটা কি, ফাংশন কি, মানে তোমার এসডি সিকোয়েন্সের অ্যাকচুয়াল ফাংশন কি, রাইবোজোমকে বাইন্ড করায়। এসডি সিকোয়েন্স শাইন ডালগার্নো সিকোয়েন্স, দুজন সায়েন্টিস্টের নেম থেকে এসেছিল। সো রাইবোজোম বাইন্ডিং সাইট রাখতে হবে যেখানে রাইবোজোম বাইন্ড করবে আর স্টার্ট করবে কি ট্রান্সলেশন প্রসেস, ইনিশিয়েট করাবে। নাম্বার 5, optional but helpful, advantageous, that is protein tag. protein tag তার মানে তোমার যদি ট্রান্সলেশন ইনিশিয়েট হয়, ট্রান্সলেশন ওআরএফ এ গিয়ে মানে কোডনে গিয়ে স্টপ তো হবে, আর স্টপ হলে প্রোটিন যেটা তৈরি হবে, আমার যে জিন অফ ইন্টারেস্ট থেকে প্রোটিন তৈরি হবে আর সেলে যে প্রোটিন তৈরি হচ্ছে, দুটোকে আমি আইডেন্টিফাই করব কি করে? ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। সেলও তো প্রচুর প্রোটিন তৈরি করে না, নেটিভ। অ্যান্ড আমার জিন অফ ইন্টারেস্ট থেকে যে এক্সোজেনাসটা প্রোটিন তৈরি হচ্ছে, এক্স প্রোটিন ধরে নাও, এই এক্স প্রোটিন আর আদার প্রোটিনের কম্বিনেশন থেকে একে সেপারেট করবো কি করে? ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। হবে কি হবে না? আউট অফ 1000 প্রোটিন মাই এক্স প্রোটিনকে আইসোলেট করা, পিউরিফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ কি না? তার জন্য আমরা কি করি? প্রোটিন ট্যাগ করে দিই। প্রোটিন ট্যাগ করে দেওয়া মানে হচ্ছে তোমার যে প্রোটিনটা তৈরি হচ্ছে জিন অফ ইন্টারেস্ট থেকে, সেই প্রোটিনটা একটা আলাদা করে ট্যাগ থাকবে যেটা আমি ক্লিয়ারলি বুঝতে পারবো, এন্ড পিউরিফাই আইসোলেট করা খুব ইজি হয়ে যাবে। তো প্রোটিন ট্যাগে কি কি করা হয়, মানে কি কি দেওয়া থাকে? ট্যাগটা নর্মালি সি টার্মিনাল এন্ডে দেওয়া হয়, মানে সি টার্মিনাল এন্ড মানে তোমার যখন তোমার প্রোটিনটা সিনথেসাইজ হচ্ছে, স্টপ কোডনের আগে এই ট্যাগটাকে অ্যাড করে দেওয়া হয় সি টার্মিনাল, বা স্টপ কোডনের পরে আর কি, সি টার্মিনাল এন্ডে দেওয়া হয়। তো এই ট্যাগে থাকে হচ্ছে 6 হিস্টিডিন অ্যাডিশনাল, এই ট্যাগে থাকে হচ্ছে মিক এমওয়াইসি, এই ট্যাগে থাকে হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ ট্যাগ। এগুলোর ফাংশন কি? তার মানে আমার যে প্রোটিনটা তৈরি হলো, এই প্রোটিনের পরপর কি থাকবে? ফার্স্টেরটা দেখাচ্ছি, 6 অ্যামাউন্ট অফ হিস্টিডিন, যেটা আমার আদার নেটিভ প্রোটিন থেকে সেপারেট করে দেবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ, কিভাবে সেপারেট করবে? এই যে 6 অ্যামাউন্ট অফ হিস্টিডিন আছে না, এই হিস্টিডিনের একটা ইউনিক বেনিফিট হচ্ছে হিস্টিডিন ক্যান বাইন্ড উইথ দ্য মেটাল, নিকেলের সাথে বাইন্ড করতে পারে ওয়েল, নিকেল বাইন্ডিং অ্যাক্টিভিটি। তো এবার বলো, আমি কুইকলি আমার জিন অফ ইন্টারেস্ট কে আইসোলেট করতে পারবো ফ্রম দ্য নেটিভ প্রোটিন বাই মিনস অফ দ্যাট ট্যাগিং? ইয়েস। কিভাবে? আমি প্রোটিন হাইড্রোলাইজেট বানাবো, ঠিক আছে, আফটার প্রোডাকশন প্রোটিন হাইড্রোলাইজেট বানাবো, আমি কলম ক্রোমাটোগ্রাফি করব। কলম ক্রোমাটোগ্রাফি জানি না শুনেছো বা দেখেছো কিনা, বা কোনো আইডিয়া আছে কিনা। কলম ক্রোমাটোগ্রাফি মানে একটা কলমের মধ্যে আমি পাস করাবো, এন্ড ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে সেপারেশন করার টেকনিক। ওই কলম ক্রোমাটোগ্রাফিতে আমি নিকেল রাখবো। এবার বলো, আমার যে প্রোটিনটা, ও কি করবে? হিস্টিডিন ট্যাগ আছে তো, হিস্টিডিন নিকেলের সাথে বাইন্ড করতে পারে, তো ক্লিয়ারলি ও বাইন্ড করে যাবে, আর বাকি প্রোটিনগুলো বলবেন। এড়িয়ে চলে যাবে। তাহলে আমি আরামসে আমি ওই থাউজেন্ডস অফ প্রোটিন থেকে আমার জিন অফ ইন্টারেস্ট কন্টেনিং প্রোটিনকে সেপারেট করে নিতে পারবো, পিউরিফাই করে নিতে পারবো ইজিলি, ঠিক আছে? এইরকম ট্যাগ সিস্টেম করে দেবে।
এটা হচ্ছে ফার্স্ট দেখালাম। ডিফারেন্ট টাইপ অফ ট্যাগিং আছে, একটা হচ্ছে 6 হিস্টিডিন মিক। মিক দিয়ে ট্যাগ করলে কি হবে, আমার প্রোটিনটার সাথে একটা মিক অ্যাডিশন হবে, ঠিক আছে, মিক প্রোটিন অ্যাডিশন হবে। তাহলে আমি কি করব, এখানেও আমি কলম ক্রোমাটোগ্রাফি চালাবো, অ্যান্টিবডি দেব, অ্যান্টি মিক দেব। আমরা জানি অ্যান্টিজেন অ্যান্টিবডি কুইক রিঅ্যাকশন হয় আর স্পেসিফিক রিঅ্যাকশন হয়, তাহলে কে বাইন্ড করে যাবে আউট অফ 1000 প্রোটিনে? আমার জিন অফ ইন্টারেস্টের প্রোটিনটা, কারণ আমার কলমের মধ্যে দেওয়া আছে অ্যান্টি মিক, তাহলে কোন প্রোটিনটা বাইন্ড করবে, দ্য প্রোটিন কন্টেন্ট মিক, বাইন্ড করে যাবে, হ্যাঁ কি না? স্যার এই ট্যাগিংটা কিভাবে হয়? কিছুই না, আমি যখন তৈরি করাবো ট্রান্সলেশনটা, ট্রান্সলেশনের মধ্যে মিক প্রোটিনের কোডনকেও ঢুকিয়ে দেবো, তাহলে আমার প্রোটিনের সাথে সাথে মিকটা নিয়েও তৈরি হচ্ছে। কি বলতে চাইলাম বুঝতে আচ্ছা। পারলে? মানে AUG তারপর ফলোড বাই ডিফারেন্ট ডিফারেন্ট কোডন, তারপরে তোমার UA আসছে ধরো, ঠিক আছে, ঠিক UA আসার আগে আমি মিকের কোডন ঢুকিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার কোডন মানে আমার প্রোটিন তো তৈরি হচ্ছে উইথ মিক। বোঝা গেল? এরকম আমি হিস্টিডিনের কোডনও ঢুকিয়ে দিতে পারি কিছু, যেমন 6টা হিস্টিডিন আমি ঢুকিয়েছি, তাহলে 6 হিস্টিডিন ট্যাগ হয়ে যাবে আমার প্রোটিনটা। ক্লিয়ার? এরকম ফ্ল্যাগ ট্যাগও করা যায়, ফ্ল্যাগ হচ্ছে কিছু অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশন, তো তখনও আমরা অ্যান্টিবডি দিয়ে একে সেপারেট করি, অ্যান্টি ফ্ল্যাগ। তো এই হচ্ছে প্রোটিন ট্যাগিং ইম্পর্টেন্স। আইডিয়া পেলে? আইডিয়া পেলে? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এক্সট্রা কি কি ফিচার্স আছে, এক্সট্রা কি কি ফিচার্স আছে এক্সপ্রেশন ভেক্টরে, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের জন্য এক্সট্রা ফিচার্স, প্রমোটার, রেগুলেটরি সিকোয়েন্স ট্রান্সক্রিপশনাল, টার্মিনেশন সাইট, রাইবোজোম বাইন্ডিং সাইট, আর হচ্ছে প্রোটিন ট্যাগিং সিস্টেম। এর সাথে সাথে নাম্বার 6 বাকি ফিচার্স যা যা ক্লোনিং ভেক্টরে ছিল সেগুলো তো থাকবেই। বাকি ফিচার্স ক্লোনিং ভেক্টরে লাইক তোমার রেপ্লিকেশন অরিজিন রাখতেই হবে, সিলেক্টেবল মার্কার, রেপ্লিকেশন অরিজিন, সিলেক্টেবল মার্কার, তারপর তোমার এদিকে হ্যাঁ ইউনিক রেস্ট্রিকশন সাইট, এগুলো তো রাখতেই হবে। বলো, কোশ্চেন আসে ক্লোনিং ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টরের ডিফারেন্স কোথায়? ক্লোনিং ভেক্টরের কনস্ট্রাকশন আর এক্সপ্রেশন ভেক্টরের কনস্ট্রাকশন কি সেম? কোথায় সেম? তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ক্লোনিং ভেক্টর জাস্ট ফর ক্লোনিং, আর এক্সপ্রেশন ভেক্টরে এতগুলো সেগমেন্ট আমার অ্যাড অন। ঠিক আছে, আমরা একটা ক্লোনিং ভেক্টর ডায়াগ্রাম করছি। আইডিয়াল ক্লোনিং ভেক্টর, দেখে নাও সবকিছু আছে কিনা। প্রমোটার, ক্লোনিং সাইট, রাইবোজোম বাইন্ডিং সাইট, ক্লোন জিন, ক্লোন জিন। তো রাইবোজোম বাইন্ডিং সাইট থাকবে ক্লোন জিনের আন্ডারেই। দেন আমরা দেবো হচ্ছে সি টার্মিনাল ট্যাগ, ওই যে ট্যাগিং সিস্টেম। দেখো যখন ক্লোন জিনটা হচ্ছে তখন সি টার্মিনাল ট্যাগিং সিস্টেমটাকে নিয়ে তৈরি হচ্ছে। সি টার্মিনাল ট্যাগ, হিস্টিডিন ট্যাগ করতে পারি, ফ্ল্যাগ ট্যাগ করতে পারি, মিক ট্যাগ করতে পারি। টার্মিনেশনটা কোথায় দেবো, সি টার্মিনাল ট্যাগের আগে না পরে?
জিন টার্মিনেশনটা আগে। এই আগে দিলে তো এখানে ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাবে, একে নেবে কোথা থেকে? আমি যদি এখানে দিই টার্মিনেশন, সি টার্মিনাল ট্যাগের কোডটা আসবে নাকি? কোডন আসবে কোথা থেকে? নিকের কোডন গুলো আসবে কোথা থেকে? টার্মিনেশন দিতে হবে পরে, টার্মিনেশন আমাকে দিতে হবে পরে, ট্রান্সক্রিপশন টার্মিনেশন। এবার দেখো, আমার যখন ট্রান্সক্রাইব হবে সেগমেন্টটা, আমার ক্লোন জিনের সাথে ট্যাগ এর সিস্টেমটাও ট্রান্সক্রাইব হবে। আর এখান থেকে যখন আমার প্রোটিনটা তৈরি হবে, ক্লোন প্রোটিন অ্যাজ ওয়েল অ্যাজ আমার ট্যাগ প্রোটিন। ট্রান্সক্রিপশন টার্মিনেশন বোঝা গেল? হ্যাঁ। সিলেক্টেবল মার্কার, সিলেক্টেবল মার্কার, origin of replication, expression vector, basic construction of expression vector। বলো, কোনো কোশ্চেন থাকলে করো। এখনো অনেক কিছু বলার বাকি আছে, কিন্তু এই ক্লাসে আর হবে না, কারণ সব এবার বলাতে শুরু করবে। ঠিক আছে, এত অবধি থাকুক। আর একটা ক্লাস আমরা হাফ নেব, সেখানে এক্সপ্রেশন ভেক্টরের বাকি পার্টটা কমপ্লিট করব। মানে এক্সপ্রেশন সিস্টেমে কোন কোন সিস্টেম ইউজ হয়, এক্সপ্রেশন ভেক্টর আমরা এখানে বেসিক আর্কিটেকচার নিয়েছি, অ্যাকচুয়াল কোন ভেক্টর ইউজ হয়, তো এগুলো নিয়ে একটা ডিসকাশন পয়েন্ট থাকবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এন্ড করলাম।